বালির শহর অনেক অমিল, আকাশ পাথর মেঘের ফসিল। जगह नाम আছে जगह আছে যেখানে সোনার কিলা শুটিং হয়ে গেল। मुकुल का एक्चुअल जो घर बोला था वो कौन सा है? वो ये वाला जो टूट गया है। जो टूट गया है। এবার দেখুন, ওরে সর্বনাশ। এই বিশাল ভারতবর্ষের একেবারে পশ্চিম অংশে প্রায় 3,42,239 বর্গ কিলোমিটারের এই বিশাল আয়তন জুড়ে রয়েছে ভারতবর্ষের সর্ববৃহৎ রাজ্য রাজস্থান। আর রাজস্থান বলতেই সবার প্রথম মাথায় আসে সেই বিখ্যাত থর মরুভূমির নাম। চারিদিকে খালি বালি আর বালি, এই তো মরুভূমি। আমাদের রাজস্থান ভ্রমণের আগের বেশ কয়েক পর্বে আমরা ঘুরে বেড়েছি জয়পুর, উদয়পুর সহ নানান জায়গা। তবে আজ পালা একেবারে উটের পিঠে চেপে এসে পড়া সেই মরুভূমির মাঝে, তার সঙ্গে রাত্রি যাপন করা একেবারে মরুভূমির মাঝখানেই সুন্দর লাক্সারি ক্যাম্পে। সঙ্গে যাব সত্যজিৎ রায়ের প্রিয় জয়সলমীরের সেই সোনার কেল্লায়। ছোটবেলায় পাঠ্য বইতে পড়ার পর কিংবা বড় হওয়ার সাথে সাথে বিভিন্ন রূপলী পর্দার সিনেমায় মরুভূমি দেখার সাথেই মন চেয়েছে বারংবার ছুটে যেতে। তবে আজ পালা সেই স্বপ্ন পূরণের। সঙ্গে রয়েছে বাবা আর মা। তাহলে চলুন একসঙ্গে সকলে মিলে প্রথমবারের মতন ঘুরে আসি মরুর দেশ জয়সলমীর। টানট মাতা মন্দির হয়ে ভারত পাকিস্তান বর্ডার, সঙ্গে লাঙ্গেওয়ালা ওয়ার মেমোরিয়াল, সমস্ত কিছু দেখে বিকালে ঠিক সূর্যাস্তের আগেই আমরা এসে পৌঁছালাম আমাদের স্যান্ড ডিউন্সের ক্যাম্পে। এই আমরা পৌঁছে গেলাম আমাদের ক্যাম্প সাইটে, ওয়েসিস, একেবারে মরুভূমির মাঝখানে থাকবো আজ রাতে। তবে তার আগে এখন ঝটপট তৈরি হয়ে বেরিয়ে পড়তে হবে আমাদের। এক্ষুনি তৈরি হওয়ার কোনো সুযোগ নেই জিপ সাফারি আর উটের জন্য। এসে বাকি পুরো ক্যাম্পটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। নাচ গান সমস্ত আছে আজকে আমাদের অনুষ্ঠান, এগুলো আমাদের প্যাকেজের মধ্যেই ইনক্লুডিং। এক একটা জিপে ধরুন 7 থেকে 8 জন করে যাচ্ছে, খরচ পড়ছে পার হেড 300 টাকা করে। एडवेंचरियस कितना टाइम आप घुमाएंगे ये जीप लेके? ये जीप लेके आपको मरुभूमि बेहतर पूरा मरुभूमि घुमाएगा। ये आपको 22 किलोमीटर रहेगा पूरा ट्रिप। জিপ সাফারির জন্য 3টে জিপ আমাদের আগে থেকেই বলা ছিল। সেই জিপে চেপে আমরা এখন রওনা দিচ্ছি ডেজার্ট সাফারির জন্য। ক্যাম্প থেকে জিপগুলো আপনাকে নিয়ে যাবে 10-15 মিনিট দূরে একেবারে মরুভূমির মাঝখানে। এবার স্যান্ড ডিউন্সে ঢুকে গিয়েছি। এখনো কিছু শুরুই হয়নি। এবার শুরু হয়নি। পিছনে সানসেট আর এইদিকে চাঁদ হচ্ছে, সূর্য ডুবছে। আর এবার শুরু হবে মজা। কার্টুন কাছে এটা সাজাও হয়ে যাবে। এই সাইডে বসলো। কেমন লাগছে এখনো? এখনো ঠিক আছি, এখনো ভালো আছি। এই তোর কেমন লাগছে? তাড়াতাড়ি বল। নতুন অভিজ্ঞতা, ভয়ঙ্কর অভিজ্ঞতা। এবং আমরা সবাই প্রচুর এক্সাইটেড। এবং সবারই বয়স কিন্তু বিভিন্ন রকম, সবারই শরীরে হেলথ কন্ডিশনও বিভিন্ন রকম। করছে, ধরে রাখা যাচ্ছে না। একদম আমি একদম চলে এসেছি আর একদম র ভিডিও তুলে ধরার চেষ্টা করছি আপনাদের, র অভিজ্ঞতাটা। এখন আমরা কোথা থেকে নামছি আর কোথায় আপনাদের একদম র ভিডিওটা দেখাচ্ছি আপনাদের, কোনো রকম কাট ছাড়াই, যাতে র অভিজ্ঞতাটা আপনারা বুঝতে পারেন স্যান্ড ডিউন্সের জিপ সাফারির মজা খতরনাক কতটা। ওরে ভাই দেখুন, এবার দেখুন, ওরে সর্বনাশ। এখানে তো এদের অবস্থা মোটামুটি কাহিল নাকি? জিপ সাফারি শেষ হবে এমন একটা জায়গায় যেখানে রয়েছে অনেক উট। চাইলে এর সাথে সাথে আপনি উট সাফারিও করতে পারেন। তবে আমার মতামত, এই পড়ন্ত বিকালে উট সাফারি করার থেকে আগামীকাল একেবারে নতুন সকালে নতুন উদ্যমে করুন উট সাফারি। আমরাও তাই করেছিলাম। আচ্ছা, আমাদের সঙ্গে বেশ কিছু সিনিয়র সিটিজেন রয়েছেন, তবে তারা মন থেকে অনেক বেশি মানে ইয়ং, স্ট্রং। কেমন লাগলো আপনাদের? সব ঠিক আছে তো শরীর? ব্যাস ঠিক আছে। চলো আগে
ভালো 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 খুব ভালো খুব ভালো। ভালো বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে এরপর আমরা অন্ধকার নামতেই আবারও সেই জিপ সাফারি করে ফেরত যাই আমাদের ক্যাম্পে। আচ্ছা, উট সাফারি এবং জিপ সাফারি জনপ্রতি খরচ আমি স্ক্রিনে দিয়ে দিলাম। দেখ এইভাবে বরণ করে স্বাগত জানানো হচ্ছে আমাদের ওয়েসিস ক্যাম্পে। আজকের এই রাতটা আমরা কাটাবো একেবারে মরুভূমির মাঝখানে এই সুন্দর ডেজার্ট ক্যাম্পে। স্বাগত জানানোর পর্ব শেষ হলে আমরা চলে গেলাম আমাদের ক্যাম্পে। তো আমাদের টেন্ট হচ্ছে এইটা, সামনে এরকম সুন্দর একটা বসার জায়গা রয়েছে, দুদিকে রয়েছে অর্ক রয়েছে। অর্ক, টেন্টটা কেমন? ভালো না? এখানে দুজন মিলে ঝাঁপ দিয়ে শুয়ে পড়বো তাই। হচ্ছে আমাদের কটেজ। দেবাশিসদা নয়, দেবাশিসদা হচ্ছে আউটসাইডার, ও আমাদের কটেজটা দেখতে এসছে। তো এই হচ্ছে কটেজের ভেতরটা। বাহ, সুন্দর আয়োজন, বেশ ভালো। এদিকে ব্যাগপত্র রয়েছে, বিছানাটা তো বেশ বড়, বসার ব্যবস্থা রয়েছে, টেবিল রয়েছে, লাইট রয়েছে, ফ্যানও রয়েছে। মানে দিনের বেলা সূর্য আলো পড়লে মারাত্মক গরম হবে কটেজের ভেতর, আবার রাতের বেলা ঠান্ডা থাকবে, যদি আজকে ঠান্ডাটা কম। তা এই হচ্ছে আয়োজন। আর এদিকে রয়েছে ওয়াশরুম, ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখছি। বাহ, আয়োজন বেশ ভালোই, গরম জলের ব্যবস্থা সবই রয়েছে। তো এই হচ্ছে আমাদের স্যান্ড ডিউন্সে থাকার ব্যবস্থা। আর বাইরেটা বেরোলেই কি আছে দেখবেন, এই দেখুন, কটেজ থেকে বাইরে বেরোলেই মরুভূমি বলা যায়। এটা এককালে মরুভূমি ছিল, তারপরে এটাকে কটেজ ফটেজ বানিয়েছে পুরো একদম নতুন করে। এরপর সেদিন সন্ধ্যায় আমাদের ক্যাম্পে বসেছিল স্থানীয় নাচ গানের আসর। কখনো হচ্ছিল রাজস্থানী ফোক ডান্স, তো কখনো রাজস্থানী দারুণ সুন্দর মোহনা গান, তার সঙ্গে ছিল আগুন নিয়ে ভয়ঙ্কর খেলা। সব মিলিয়ে জমজমাট আজকের সন্ধ্যা। এই সাহস। তবে এতেই কিন্তু শেষ নয়। এই অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে ছিল সকলে মিলে রাজস্থানী ফোক গানে কোমর দুলিয়ে নাচ, মনে রাখার মতন একটা সন্ধে। আমাদের যে রান্না হয়েছে হেভি রান্না, মাছ, পায়েস, চাটনি, আলু ভাজা, ভাত, ডাল, সকালে পেট ভরে খেয়েছেন। বাট আমি এলাম, এখন ওখানে খাবার বাকি আছে, এলাম এখানে একটু ডাল বাটি চুরমা ট্রাই করতে আর কি। আমি সেটা বললাম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই তো চুরমা, এই তো চুরমা আছে এদিকে, এতে ভাত আছে। এইটা হচ্ছে গাট্টা, মানে আগের বার যখন জয়পুরে খেয়েছিলাম তখন বেশ পরিচিত হয়েছিলাম। এটা হচ্ছে গাট্টা, বেসন का है ना ये? हाँ, ये बेसन का चूरमा है, ये बेसन का चूरमा। हाँ, सांगली लोकल सब्जी, ये साग से बनता है ना, साग से। আচ্ছা আচ্ছা, আগের বারে তো আমি আর অর্ক রিভিউ দিয়েছিলাম, এবারে সৌরভ দা রিভিউ দেবে। প্রথমে নিচে এইটা হচ্ছে বাটি, ঠিক আছে? এটা আলু গোবি, জানো না? এটা আলু গোবি, এটা আলু গোবি। এটা হচ্ছে গাট্টা, এটা তৈরি হয় বেসন দিয়ে। এটা কিন্তু বেসনের, এইটা হচ্ছে তোমার চুরমা। চুরমা মিষ্টি জাতীয়, সুজির হয়, বেসনের হয়, বিভিন্ন ফ্লেভারের হয়। আর এটা হচ্ছে তোমার ডাল বাটি চুরমা। খেয়ে বলো কেমন লাগছে? অন্যরকম টেস্ট না? ভালো ভালো টেস্ট। অন্যরকম, মানে আমাদের ওখানে যে মশলা দিয়ে রান্না বান্না হয় তার একদম আলাদাই উল্টো। খাওয়া দাওয়ার পর্ব মিটতেই যে যা চলে গেল ক্যাম্পে। তবে আমি বেশ কিছুটা সময় এই রাতের অন্ধকারে কাটিয়েছিলাম ক্যাম্প চত্বরেই। রাতের তারা ভরা আকাশ আর চাঁদ দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছি তার ঠিক নেই। পরদিন ভোরে যখন ঘুমটা ভাঙলো, ক্যাম্পের বাইরে আসতেই দেখি পূর্ব আকাশ একেবারে রঙিন। আমরা উঠেছি 6টা সাড়ে 6টা নাগাদ। উঠে এখন ক্যাম্প থেকে আমরা বাইরে যাচ্ছি। বাইরের আকাশটা অদ্ভুত সুন্দর রঙিন, পুরো গোলাপি। আমরা এখন যাচ্ছি সামনে যে মরুভূমিটা রয়েছে, আমরা সেখানটাতে যাব সানরাইজ দেখতে। ওয়াও, মারাত্মক ঠান্ডা। কাল রাতে অতটা ঠান্ডা বুঝতে পারিনি, বাট আজকে সকালে কিন্তু ঠান্ডাটা ফিল হচ্ছে অনেকটাই। আমাদের ক্যাম্প থেকে বেরোলাম, ক্যাম্প থেকে বেরিয়েই সামনে এরকম মরুভূমি আছে। খাড়াই বালিয়াড়ি পার করে আমি আর অভিষেক এখন চলেছি উপরে সানরাইজ দেখবো বলে। সত্যি, যে মরুভূমিকে এতদিন ছোট থেকে রূপলি পর্দায় দেখেছি, সেই মরুভূমি আজ আমার সামনে। আর সেখানেই হচ্ছে একটা দারুণ সুন্দর ছবির মতন
সূর্যোদয়। এতদিন পাহাড়, সমুদ্র, নানা জায়গায় সূর্যোদয় দেখেছি, তবে এর অভিজ্ঞতাটাও বেশ অন্যরকম। বিচে বালি দেখি তো, সেই বালির সঙ্গে এখানকার মরুভূমির বালির তফাৎটা দেখুন। চারিদিকে বালি, কিন্তু এই বালি এত মিহি বালি দেখুন, আমার হাতে রয়েছে। হ্যাঁ, আমি হাত থেকে যদি ফেলে দিই একটা গুঁড়ো থাকছে না, যদি ছেড়ে দিই সাধারণত থাকে আমাদের ওখানকার চিটচিটে বালিগুলো, বাট এই বালি এত মিহি, দারুণ, এত পরিষ্কার পরিচ্ছন্ন বালি, আর সঙ্গে এত মিহি বালি, হেভি হেভি। পুরো এই জায়গাটা দেখে না মনে হচ্ছে আফ্রিকার কিছুটা অংশ আমরা দেখছি। সাধারণত মরুভূমি হয়তো এরকমই হয়, আফ্রিকা কোনদিন যেতে পারবো কিনা জানি না, বাট তার একটা অংশ উপভোগ করতে পারছি আর কি। আমরা একটু এগিয়ে যাবো ওই দিকটা, চলুন। ভোরবেলা কষ্ট করে ঘুম থেকে উঠে না এলে হয়তো কোনো কিছুই দেখতে পারতাম না। দারুণ সুন্দর সূর্যোদয়, দারুণ সুন্দর মরুভূমিতে কয়েকজন মিলে ঘুরে বেড়ানো, তার সঙ্গে এরকম দারুণ সুন্দর একজনের মধুর মিষ্টি বাঁশির সুর, সব কিছু মিলে যেন অসাধারণ সুন্দর একটা সকাল আজকে এই আমাদের স্যান্ড ডিউন্সে। দারুণ লাগছে, দুর্ধর্ষ, মানে অন্যতম সুন্দর সকালের মধ্যে একটা বলতেই পারি, মানে এতটাই ভালো, আর মনটা শান্ত হয়ে গেল। নাম বলে আপনি আলগোজা? हाँ, ये इंडियन मतलब भारतीय इंस्ट्रूमेंट है। ये राजस्थान में 3 जिलों में बाड़मेर, जैसलमेर, जोधपुर। अच्छा, इसके बाहर नहीं बजाते? और आप कितने साल से ये बजा रहा है? हम बचपन से बजा। আরে বাড়িয়া। এর নাম হচ্ছে আলগোজা। দুটো হয়, দুটো একসঙ্গে বাজাতে হয়, আলাদা আলাদা নয়। কি মধুর, बहुत ही मतलब मीठी आवाज है इनका। और एक होता है ना रावण हत्या, वो दूसरा होता दूसरा होता है ना हाथ पे, जो हाथ से बजाया जाता है। बहुत बढ़िया। सर क्या नाम है सर आपका? क्या नाम है सर आपका? मेरा नाम धारू राम है। धारू राम। দারুণ দারুণ দারুণ, দুর্ধর্ষ। পিছনে উঠ, আর এদিকে দেখুন বালিয়াড়িতে আমরা নামছি, এদিকে দেখুন 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 পুরো ধসে গেছে বালি, মোটামুটি এখানে পুরো চোরা বালি আর কি। পা আপনার যদি এরকম জুতো না পরে আসেন, যদি বুট পরে আসেন, তাহলে পুরো শেষ হয়ে যাবেন আপনি। যাই হোক, আমার পিছনটা দেখাতে বলবো, এই দিকটা দেখুন, চারিদিকে খালি বালি আর বালি, এই তো মরুভূমি। দারুণ দারুণ, মানে সমুদ্র পাহাড় একদিকে, বাট মরুভূমি ইস মরুভূমি। দারুণ লাগছে, এখানে আমরা ছাড়া আর কেউ নেই। আর বিকালের দিকে এলে কি, যত সকাল সকাল আসবেন তত ফাঁকা পাবেন এই মরুভূমিগুলো, তত ভালো সুন্দর ছবি তুলতে পারবেন, ভিডিও তুলতে পারবেন, আর এরকম দারুণ সুন্দর প্রকৃতিতে সুন্দর একটা সময়ও কাটাতে পারবেন। আর এখানকার বালিগুলো বললাম এত মিহি যে গায়ে লাগলেও ঝরে পড়ে যাচ্ছে, এত মিহি, এত দারুণ। ওই দেখুন উঠে যাচ্ছে। সকালের সূর্যোদয় দেখে, মরুভূমি দেখে ফিরে এলাম আমরা ক্যাম্পে। রাতের থেকেও দিনের বেলা যেন আরো বেশি সুন্দর লাগছে আমাদের এই ক্যাম্প চত্বর। এখানেই কাল হচ্ছিল সন্ধ্যার অনুষ্ঠান, তবে এবার যাব আমরা উঠে চাপতে। जैक्सन और आपका नाम अलादीन? अलादीन। তা আমরা, আমি আর মা, এদিকে এসো এদিকে এসো। কালকে তো বিকালে অল্প উঠে চেপেছিলাম। हाँ, अलादीन के साथ। कितना दूर जाएगा? 2 किलोमीटर। 2 किलो ऊपर से लेके आएगा ना? ऊपर से पूरा खड़खड़ा, झिलिंग, हबड़ा, आसिया, मारू पूरा करा के आएगा। इधर आकरा, अनफा। अच्छा, हाँ, चापो। पूरा। চাপে চাপে এখানে জবে 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 আর কিছু নেই, পা দিয়া দিদি দিদি জবে বাবা ওর উপরে পা দেবো। আর এই দিকে উঠে রয়েছে সৌরভ দা, আর পিছনে রয়েছে বাপি, আর এইদিকে চাপবা নাকি? এবার আমি চাপি। রুকো রুকো, চেয়ে পড়ছি।
একটু ধর আমাকে। আমি ধরে আছি, আর কিচ্ছু হবে না। এই তো এই ওঠার সময়টা একটু চাপের। ছোটবেলা থেকে না আমার এই চাপানোর পিছনে আরেকটা শান্তি হচ্ছে কি, দেখুন জীবনে পয়সা তো অনেক কামাবো হয়তো কম বেশি, বাট মা আমাকে ছোট থেকে একটা কথা বারংবার বলতো, বারংবার, যে একবার কোথাও যায় না যায় রাজস্থান যাওয়ার বড় ইচ্ছা আমার। কেন? মরুভূমিতে উঠ চাপবো। মরুভূমিতে উঠ চাপবে বলে। তাই যখন এই রাজস্থান প্ল্যানটা হয় আমি আর কোনো কিছু ভাবিনি, মা আর বাপিকে নিয়ে চলে এসেছি, আর এই সকালবেলা ব্যাগপত্র বাইরে দিয়ে এসেছি উঠে চাপবো বলে। জোর করে যদিও। চলো ঘুরে আসি। এইদিকে বাপি আর এইদিকে অংশুমান। আরেকবার উঠে চাপালাম, তাও বিরিয়ানিটা খাওয়ালি না আমাকে তুই। ভয় লাগছে। ভয় লাগবে না, আরো উপরে গেলে আরো ভালো লাগবে দেখতে। চলো। বালির শহর অনেক অমিল, আকাশ পাথর মেঘের ফসিল, সকলেই সে সফরে সামিল। দারুণ লাগছে, দারুণ। এই দেখুন চারিদিকে মরুভূমি। একটু আগে আপনাদের এই জায়গাটা নিয়ে এসেছিলাম, মনে আছে? সকালবেলা আমি আর অর্ক আর অভিষেক। এখন উঠে চেপে বাপি কেমন লাগলো? হ্যাঁ আর ওই অভিষেক দা, এই অভিষেক দা বলছি, সৌরভ দা, দারুণ লাগছে। দারুণ না? কি রে বাচ্চা ছেলে, কেমন লাগছে? এফবি না সদীপ দা? খুব সুন্দর। দারুণ দারুণ দারুণ। যাক মায়ের অভিজ্ঞতাটা শুনি। পুরী থেকে উঠে চেপেছিলে তো? হ্যাঁ হ্যাঁ, এবার মরুভূমিতে রাজস্থানে এসে উঠে চাপলা, কেমন লাগলো? তোমার জন্যই কিন্তু উঠে চাপানো, আমার কোনো আর আমি চান করিনি এখনো। কেমন লাগলো? না ভালোই লাগলো। ওই ইয়েতে পহেলগামে যেমন ঘোরাতে অসুবিধা হচ্ছিল, এখানে অতটা অসুবিধা হচ্ছে না, ঠিকঠাক। দেখলেন মজাদার। এই উঠতে কেমন লাগলো? খুব সুন্দর। দারুণ লাগছে, খুব সুন্দর। মানে সকাল সকাল করবেন, ফাঁকা থাকে, আর দামটা কম থাকে। এই যে আমাদের ক্যাম্পটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে। কালকে ঠিক এখানেই হচ্ছিল অনুষ্ঠান। এখানে কি সব ক্যাম্পে অনুষ্ঠান হয়? সব ক্যাম্পে হয় না, বড় ক্যাম্পগুলো অবশ্যই হয়। হ্যাঁ, তো সেই অনুষ্ঠান হয় এমন ক্যাম্প দেখে ওই জন্য আমরা বুক করেছিলাম, যাতে আমরা সকলে মিলে একসঙ্গে আমরা এনজয় করতে পারি রাজস্থানী ফোক মানে যে ডান্স সেইটাকে। কালকে এখানে সুন্দর নাচ আপনাদের দেখিয়েছি, অনুষ্ঠান হচ্ছিল। প্লাস দেখুন চারিদিকটা কি সুন্দর, চারিদিকে বালি, বালির মাঝখানে এরকম সুন্দর সুন্দর সব কটেজ। এখানে বন্ধু বান্ধব সবাই মিলে বা আপনার ফ্যামিলি বা আপনার কাপেল যদি আসে, হ্যাঁ, বা যদি আপনারা কাপেল আসেন, এখানে একসাথে বসে শরবত টরবত খাওয়া, কোল্ড ড্রিঙ্কস খাওয়া বা বড়দের কোল্ড ড্রিঙ্কস, না ছোট হোক আচ্ছা, বড় হোক, যাই হোক সব রকম ব্যবস্থা আছে। সত্যিই তাই। আমার বেশ ভালো লেগেছে, মানে মরুভূমির মাঝখানে একটা রাত এরকম টেন্টে কটেজে থাকার অভিজ্ঞতাটা কিন্তু দারুণ হতে পারে, বেশ ভালো। তবে আমাদের এখন সময় হয়ে গেছে এই কটেজ, এই ক্যাম্প এগুলোকে ছেড়ে যোধপুরের দিকে এগিয়ে যাওয়ার জন্য। বেশ ভালো ছিল, মানে রাজস্থান ট্রিপটা আমার প্রথম গ্রুপ ট্রিপ, তো আমার চ্যানেলে সাবস্ক্রাইবারদের নিয়ে, ফ্যামিলি মেম্বারদের নিয়ে এখনো পর্যন্ত খুব সুন্দর স্মুথলি এগোচ্ছে। বাকি আর দুদিন বাকি, আজকে আর কালকে, দেখা যাক ভালোই হবে। এই যে আমাদের পুরো ক্যাম্প এরিয়া, আমরা পুরো পার্সোনাল ক্যাম্প এরিয়া নিয়েছিলাম একটা, পরপর সবগুলো আমাদের কটেজ। অনেক হলো মরুভূমি দেখা, মা বাবাকে নিয়ে উঠেও চাপা হলো। তবে এইবার সময় এই দারুণ সুন্দর জায়গাকে বিদায় জানিয়ে ফিরে যাওয়া। সকলেই দেখলাম একেবারে তৈরি ব্রেকফাস্টের পর্ব সেরে, তাই বাসে করে আমরা এখন মরুভূমিকে বিদায় জানিয়ে চললাম সোনার শহর জয়সলমীরে। আগের দিন জয়সলমীর ঘোরাটা বাকি রয়ে গেছিল, তাই আর সারাদিনে ঘুরে দেখবো জয়সলমীরের নানান জায়গা। প্রথমেই চলে গেলাম সবার পছন্দের সেই সোনার কেল্লা দেখতে। এই আমরা পৌঁছে গেলাম স্বপ্নের সোনার কেল্লার সামনে। এখান থেকে আমাদের অটো নিয়ে উপরে উঠতে হবে, 20 টাকা করে পার হেড। গেটের ভেতর ঢুকে আমরা গাইড দেখবো আর কি। এই আমরা অটোয় করে বেরিয়ে পড়লাম জয়সলমীরের বিখ্যাত সেই সোনার কেল্লা বা গোল্ডেন ফোর্ট বা জয়সলমীর ফোর্ট দেখবো বলে। এইটা অটোটা আপনাকে নিয়ে যাবে একেবারে গেট অবধি, সেখানে আপনি গাইড নিতে পারেন। আমরা গাইড নেব, দেখি কত টাকা কি খরচা পড়ে। বাহ, জয়সলমীর ফোর্ট, যা বাঙালিদের কাছে তার থেকেও বেশি পরিচিত সোনার কেল্লা নামে, যা সৃষ্টিকর্তা সত্যজিৎ রায়।
এই সোনার কেল্লা রাজস্থানের বাকি ফোর্টগুলোর তুলনায় একেবারে আলাদা, কারণ পৃথিবীতে যে কটা লিভিং ফোর্ট রয়েছে, মানে জীবন্ত ফোর্ট রয়েছে, তার মধ্যে অন্যতম। এর মধ্যে রয়েছে আস্ত একখানি শহর, এবং এটাই কিনা প্রায় 860 বছর পুরানো রাজস্থানের দ্বিতীয় পুরনো ফোর্ট, যা তৈরি করেছিলেন রাওয়াল জয়সওয়াল 1156 সালে। আমরা ফোর্টের একদম এন্ট্রি গেটে দাঁড়িয়ে রয়েছি। এখানে গাইড নিলাম, গাইড নেবে 300 টাকা, দরদাম করে নেবেন। 300 টাকা নিয়ে আমাদের পুরো কেলার ভেতরটা ঘুরে দেখাবে। কিতনা সময় লাগেগা দাদা? 1.5 ঘন্টা। 1-1.5 ঘন্টা, 1 থেকে 1.5 ঘন্টা মতন। প্রচুর টুরিস্ট এসে, আজকে রবিবার। চলুন যাওয়া যাক। রাজস্থান এলাম যখন, এরকম একটা পাগড়ি না পড়লে কি হয়, 50 টাকা করে নিল। এর ভেতরটা অ্যাকচুয়ালি সোনার কেল্লা পুরোটা একটা আস্ত শহর। অন্য ফোর্টের সঙ্গে সোনার কেল্লা অনেকটা তফাৎ, দেখাবো আপনাদের সবটাই। ওখানে ঢুকতে প্রচুর দোকান, কেনাকাটি হয়ে গেছে। অভিষেক লাগছে, আরে তোমাকে দেখা ভালো লাগছে। খামাগানিসা, ওয়েলকাম টু রাজস্থান। সবাই দিকে দাঁড়াও। ओके हाँ सुनिए, सबसे पहले दादा आप सभी का स्वागत हमारी गोल्डन सिटी जैसलमेर में। हमारा नाम कैलाश पोरियार। आप जो हमारा जैसलमेर देखने आए हो दादा, जैसलमेर का हिस्ट्री शुरू हुआ था लॉर्ड कृष्णा से, भगवान कृष्ण से। सदियों पहले हमारा जैसलमेर मरुभूमि कहलाता था। मरुभूमि में पूरा डेजर्ट था। डेजर्ट में एक ही पहाड़ी है जिसको प्रेजेंट में मेरू पर्वत, और ओल्ड टाइम में इसका नाम था त्रिकुट पहाड़ी, जहां पर भगवान कृष्ण ने स्टे किया था और अपने सुदर्शन चक्र से पानी का कुआं बनाया था। उस पानी के कुएं के माध्यम से यहाँ नींव डला है, क्योंकि उन्होंने घोषणा किया था जो यहाँ का राजा बनेगा वो भगवान कृष्ण का जनरेशन रहेगा। तो महारावल जैसलदेव भाटी ने सोनार किला का नींव रखा था 12 जुलाई 1156 में। उसके बाद जैसलमेर का नाम जैसलमेर पड़ा। जैसल राजा का नाम, प्रेजेंट में पहाड़ी को मेरू बोलते इसलिए जैसलमेर। जब सोनार किला बनाया गया, सोनार किला में कहीं पर भी सीमेंट, चूना और पानी यूज नहीं किया गया। ये लॉक सिस्टम से बनाया गया है। राजस्थान का सेकंड हाईएस्ट फोर्ट है और भारत का एकमात्र फोर्ट जिसके अंदर पब्लिक रहता है। इस सोनार किला में आज भी 4000 लोग रहते हैं। 80% ब्राह्मण और 20% वॉरियर कास्ट। सदियों पहले ये लोग राजा का कर्मचारी था। ब्राह्मण लोग सजेशन और सलाह का काम करते थे, वॉरियर कास्ट सेनाओं में काम करते थे। सोनार किला का जब निर्माण किया तो अपनी आंतरिक सुरक्षा को ध्यान में रखकर इसको बनाया गया। इसलिए सोनार किला के चारों तरफ गोल गोल दीवारें बनाई गई है, जिसको हिंदी में बुर्ज और इंग्लिश में टावर्स बोलते हैं। इस किले का आने जाने का एक ही रास्ता है, जिसके बीच 4 गेट है। प्रथम गेट अखे प्रोल, सेकंड गेट आएगा सूरजो प्रोल, थर्ड गेट आएगा गणेश प्रोल और लास्ट गेट आएगा हवा प्रोल। एक दूसरे से दूसरा गेट दिखता नहीं, क्योंकि इसके बीच में जिग जैग गुमाई बनाया गया है पावरफुल एनिमल्स का स्पीड रोकने के लिए। सोनार किला का नाम फेमस किया है सत्यजीत रे ने। जैसलमेर में टूरिज्म शुरू हुआ है सत्यजीत रे के फिल्म के बाद। इससे पहले सोनार किला फेमस नहीं था। ओरिजिनली सोनार किला फिल्म बना, जिसको भारत का पहला ऑस्कर पुरस्कार मिला। तभी से हमारी सिटी जैसलमेर को गोल्डन सिटी और किले का नाम सोनार किला हो गया। एक्चुअली देखा जाए जो लोग इसमें रह रहा है, 75 से पहले 1968 से पहले राजतंत्र था, तो राजाओं के लिए काम करता था। परंतु टूरिज्म बढ़ने से लोगों ने अपने घरों को होटल, रेस्टोरेंट और दुकानों में कन्वर्ट कर दिया है। इसलिए ये लाइव फोर्ट है, एक तरह से सिटी दिखेगा। इसमें देखने के लिए राजा रानी का महल है, हिंदू मंदिर, जैन मंदिर वगैरह देखने का। बाकी पूरा कमर्शियल फोर्ट है। 1 बाय 1 चलेंगे। सबसे पहले अपन देखेंगे राजा रानी का महल, जो सबसे इम्पोर्टेंट है। उसके बाद বুঝলেন, তাহলে এই এত সুন্দর ভারতবর্ষের গোল্ডেন ফোর্ট বাঙালির দ্বারা ফেমাস হয়েছে। সত্যজিৎ সেই সিনেমার কথা আমরা কে না জানি না। বেশ ভালো লাগছে, মানে বাঙালির উন্নতি, বাঙালির নাম হলে প্রত্যেকের আমাদের কেমন জানি ভালো লাগে। যাক চলুন এবার আপনাদের ঘুরে দেখায় গোল্ডেন ফোর্ট বা জয়সলমীর ফোর্ট। এই ফোর্টের মধ্যে রয়েছে অনেক মার্কেট, থাকার জন্য হোটেল, এমনকি মন্দির থেকে শুরু করে দোকানপাট আরো কত কি। ভগবান গণেশের পূজা করে নাম দিয়েছিল গণেশ প্রোল। আগারসামে এটা মেইন গেট। এই ফোর্টে রয়েছে 4টে দরজা। আমরা যে দরজাতে ঢুকলাম সেটাই প্রধান, নাম গণেশ প্রোল। প্রোল শব্দের অর্থ স্থানীয় ভাষায় দরজা।
আর তার ঠিক পরেই রয়েছে হাওয়া পোল। এটাই কিনা এই ফোর্টে ঢোকার শেষ গেট। সোনার কেল্লার ভেতরে প্রবেশ করার জন্য যে 4টে গেট, আমরা ঢুকলাম একটা 1 নম্বর গেট দিয়ে, তারপরে গণেশ গেট, এইটা হচ্ছে হাওয়া গেট, এটা হচ্ছে লাস্ট গেট। দক্ষিণ সাইডে হাওয়া আসবে তো পার্ট ডাউন আছে, এখান থেকে হাওয়া সামনে যাব না, ভিতরে যাব, ভিতরে ঢুকে ওই গেটের মধ্যে হাওয়া ঠান্ডা লাগবে। বাবা, বিগত কয়েকটা দিন রাজস্থানের নানান জায়গায় ফোর্ট দেখলাম, একেবারে আলাদা এই জায়গার ফোর্ট। ভেতরে ঢুকে মনেই হচ্ছে না আমি ফোর্টের মধ্যে রয়েছি, মনে হচ্ছে না এটা অন্য কোনো শহর, সেই শহরের মধ্যে চলে এসেছি। সেলিব্রেট করতে হবে দশেরা চক। দশেরা চক, এটা জায়গার নাম আছে দশেরা চক। তো রাজস্থানের মধ্যে দুটো ফেস্টিভ্যাল ট্রেডিশনাল আছে, একটা আছে দশেরা ফেস্টিভ্যাল আর দুটো আছে গনগৌর ফেস্টিভ্যাল। যে কোনো নামে ফেস্টিভ্যাল আছে, আমরা রাজা ওখানে বসতে হবে সাদা পাথরের সিংহাসনের উপরে, আর নিচে সিঁড়িগুলো আছে, ওখানে রাজা বসতেন উৎসবের সময়। আর এই যে এই জায়গাটা দেখছেন, এখানে সমস্ত মিনিস্টার, ভিআইপি এরা বসতেন। আর এই জায়গাটা ছিল রানীর মহল, এইটা ছিল রাজার মহল। এখানে যখন উৎসব হতো, এই মেন চক দশেরা চকে সেই উৎসব সেলিব্রেশন হতো। চলুন চলুন, এই যে মহলটা দেখছেন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি রাজার মহল। এর ভেতরে যাওয়ার জন্য পার হেড 200 টাকা করে এন্ট্রি ফিস লাগে। আর এমনি কোনো এন্ট্রি ফিস আমাদের দিতে হলো না সোনার কেল্লার ভেতরে ঢোকার জন্য। যারা যাবেন তারা যেতে পারেন, আমরা যাচ্ছি না, আমরা এদিকে জৈন টেম্পল, সানসেট পয়েন্ট এগুলো দেখতে যাচ্ছি। এর ভিতরটা অনেকটা বড়, সময় লাগবে ঘুরতে। দারুণ সুন্দর, দেখুন ভেতরটা সোনার কেল্লার, অপূর্ব অপূর্ব। প্রচুর 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 দোকান, আর এই গলির মাঝখান দিয়ে যাচ্ছি আমরা। আর ফিশ ম্যাগনেটের একদম যেন পাহাড়, এখানে দারুণ লাগছে। এখন ঢুকবো হচ্ছে পারশনাথের মন্দির। এখানে মোবাইল বা ক্যামেরা যে কোনো কিছু নিয়ে একটা মোবাইল 50 টাকা, জুতো রেখে দিয়েছি। 14th সেঞ্চুরি আর 16th সেঞ্চুরির মধ্যে এটা বানাইছিল। আচ্ছা, আগের সময় এটা জৈন মন্দির সোনার কেল্লার বাইরে আছে। প্রথম আক্রমণকারী মোহাম্মদ তুগলক অ্যাটাক করেছিল, পরে এটা মন্দিরটা সময় ড্যামেজ করেছিল। জৈন লোকেরা এখানে চিন্তা করে হই কি এখানে বানাইছিল এই লাভ, আবার এখানে জৈন মন্দিরে ড্যামেজ করতে কিছু লাভ না। পরে রাজার সঙ্গে এটা পারমিশন নিয়ে নিও और प्रश्न बारे एखाने जैन मंदिर बनाए तो राजा एखाने क्वालिटी आछे कि हमरा मान सम्मान को ध्यान में रखकर उसका नाम तो देवना देखे आछे बाटे जैन मंदिर किच्छु जिनिस ना भीतर एकदम जाफरी काज आछे। ভাবা যায় কয়েকশো কোটি বছর আগে এই জয়সলমীর নাকি সমুদ্র ছিল। মানে এই ধরনের অজানা তথ্যগুলো গাইড ছাড়া কিভাবে জানা যায় বলুন দেখি। এই এত সুন্দর মন্দিরটা দেখুন, অপরূপ সুন্দর এই মন্দির। এটা ওয়েলকাম গেট মন্দিরের। এই মন্দির নাকি এক সময় যখন তৈরি হয়েছিল তা সোনার কেল্লার বাইরে ছিল, বাট এখন সোনার কেল্লার মধ্যে। মানে দারুণ, বেশ ভালো, মানে কাজ দেখলে পাগল হয়ে যাবেন। এই যে উপরটা দেখছেন, উপরটা দেখে কারোর মনে হতে পারে যে এটা কাঠের তৈরি, একদমই নয়, পাথরের, তারপরে ভেজিটেবলের কালার সেটা দিয়ে রং করা, দারুণ। ভর্তি না, আমি ওই ছোটবেলা থেকে কথা বলতাম, সব লেখা আছে। তাই নাকি? এই তো সন্দীপ বাবু, এর মধ্যে জল আছে কোটি কোটি বছর, 6 কোটি বছর আগে শাকের ফসিলস। এর মধ্যে নাকি ছবি নিয়ে নাও, এর বই লিখে দিয়েছে এই ছবি। এটা পড়ো। কিশোর কুমার পারেখ কে? কিশোর কুমার পারেখ আপনি? হ্যাঁ, মুকুলকে অনুসরণ করে সোনার কেল্লা দেখতে নিয়ে যিনি জয়সলমীর কে ঘর বানিয়ে ফেললেন। আচ্ছা, এইটাই কি মুকুলের বাড়ি তাহলে? ওইদিকে। আচ্ছা, মানে আপনার সঙ্গে দেখে এসছি। আচ্ছা, দিয়ে আপনি এখানেই বাড়ি এখানে আমার 35 বছর হয়ে গেছে। এই বিক্রি না, নট ফর সেল, দেখুন না, এই তো। আর এটা চোখের মতো দেখতে। আপনার কোথা থেকে? সব হাওড়া আশপাশের জায়গা থেকে। লেক গার্ডেন্স কেউ নেই? আমরা এখন কোথায় যাচ্ছি জানেন? আমরা যাচ্ছি এখন সেই সত্যজিৎ রায় সিনেমায় দেখা মুকুলের বাড়ি দেখতে। এই জায়গার নাম আছে, জায়গা আছে যেখানে সোনার কেল্লা শুটিং হয়ে গেল। যে কোনো তোমরা সিঁড়িটা দেখে আছে না, ওখানে সন্দীপ রায় দৌড়ে আসো আর বলেছিল এখানে মা ময়ূর পাওয়া যাবে। তো এখান থেকে যাবো, এটা বাড়ির ভিতরে। আজকে এখানে 50 সাল আগে এটা একদম বাড়ি একদম ভালো করে আছে। এই সিনেমা হয়ে গেল 50 বরস, তো এটা ধীরে ধীরে টুট গিয়া।
তো এই জায়গার বলেছিল মুকুলের বাড়ি আর এই জায়গার সোনার কেল্লার শুটিং এখনো হতো। ময়ূর আসে? না না, এখানে ময়ূর পাওয়া যাবে না, আগে আমি ময়ূর সঙ্গে নিয়েছি। हाँ शूटिंग के टाइम आप थे मतलब? मैं कहाँ था दादा। अच्छा, हमारा उम्र आज 40 बरस, शूटिंग हुआ 10 साल पहले। हम शूटिंग के बरस नहीं था। मुकुल का एक्चुअल जो घर बोला था वो कौन सा है? वो ये वाला जो टूट गया है। जो टूट गया है, इसको मुकुल बाड़ी बोलते हैं। पुराने जमाने का ये एकमात्र ऐसा मकान है हाँ। जो 4 मंजिल का बना हुआ था। अच्छा, पुराने जमाने में ये पूरा तैयार था, देखिए। हाँ, ये देखने सिर्फ बंगाली लोग ही आता है ना इधर? जी, इस महल को देखने के लिए बंगाली लोग आते हैं, बाकी टूरिस्ट को मतलब नहीं। हाँ। वो भी जानते भी नहीं। তাহলে বুঝলেন মুকুলের অ্যাকচুয়াল বাড়ি ঠিক কোনটা ছিল যেটা সিনেমায় দেখানো হয়েছিল। মানে এই সমস্ত জায়গাগুলো আমরা যারা ছোট থেকে বড় হয়েছি এইসব সিনেমা দেখে, তাদের কাছে একটা দারুণ ইমোশনের জায়গা। সোনার কেল্লা, মুকুলের বাড়ি, কারণ প্রথম আমরা প্রায় অনেকেই 99% লোক মরুভূমি, সোনার কেল্লা দেখেছি ওই সিনেমার হাত ধরেই। তো এই সেই অ্যাকচুয়াল, হ্যাঁ সত্যি এই গলি দিয়ে যেতে যে কি ইমোশন, এটা একমাত্র বাঙালিরাই বুঝতে পারবে। এটা একমাত্র বাঙালিরাই দেখতে আসে, বাইরের কোনো অন্যান্য টুরিস্টরা এইসব দেখতে আসে না। বললো এইসব দেখে তাদের কোনো ইচ্ছা শক্তি নেই, বাট আমাদের কাছে দেখাটা খুব জরুরি এবং আনন্দের। হাঁটতে হাঁটতে দেখলাম একটা বাড়িতে এখন চলছে বিয়ে, কিন্তু অগত্যা কি করি, নিমন্ত্রণ নেই, তাই বিনা নিমন্ত্রণে তো আর ঢু মারা যায় না। তাই বাধ্য হয়ে মন কষ্টকে নিয়ে এগিয়ে চললাম সামনে। তবে যেখানে গিয়ে পৌঁছালাম সেখান থেকে দেখা যায় জয়সলমীর শহরের পাখির চোখে এক দারুণ সুন্দর চিত্র। গাইডকে আমরা ছেড়ে দিলাম, তারপর পাশেই একটা সোজা রাস্তা আসছিল, এদিকে লেখা আছে ভিউ পয়েন্ট। ওইটা হচ্ছে ভিউ পয়েন্ট, ওখানে কামানো রয়েছে একটা। আর এখান থেকে শহরের ভিউটা দেখবেন, আপনাদের দেখায় ইন 3, 2, 1। এই দেখুন, এই হচ্ছে জয়সলমীর শহর। কি দুর্দান্ত দেখতে লাগছে দেখুন, পরপর পরপর একই রঙের সব বাড়ি, বাড়ির ছাদগুলো নীল, দূরে দেখুন সব হাওয়া কলগুলো দেখা যাচ্ছে, দুর্ধর্ষ দেখতে। মানে কেল্লার উপর থেকে শহরের নিচের এই ভিউগুলো দেখতে জবরদস্ত লাগে। তা উদয়পুর, জয়পুর, যোধপুর, জয়সলমীর যে কোনো জায়গাতেই হোক, ফ্যান্টাস্টিক লাগছে এখান থেকে দেখতে। অবশ্যই একটু নিজে নিজে ঘুরুন পুরো ফোর্টটা, বেশ ভালো ভালো জায়গা রয়েছে ছবি তোলার এবং দেখারও। চারিদিকে খালি বাড়ি আর বাড়ি, আর এখানে রয়েছে কয়েকশো বছর পুরনো এখানকার কামান। কেমন লাগছে শুভদীপদা? খুব সুন্দর, দারুণ। তোমাকে ভাগ্যিস নিয়ে এলাম এই জায়গাটা। দারুণ সিনারি, দারুণ সিনারি, সঙ্গে এরকম দারুণ সুন্দর সুন্দর ভিউ খুব পাবো না আমরা। সোনার কেল্লার মধ্যে প্রায় 2 ঘন্টা সময় কাটিয়ে আমাদের এগিয়ে যাওয়ার পালা। এবার আমরা যাব পাটুয়া কি হাভেলি দেখতে। সোনার কেল্লা থেকে বেরিয়ে করে নিলাম একটা অটো, এবার যাচ্ছি পাটুয়া কি হাভেলি দেখতে। এখানকার বাড়িগুলো কিরকম? দারুণ, সব আগেকার দিনের হাভেলি হাভেলি হাভেলি। মানে যাচ্ছি না, মনে হচ্ছে পুরো রাজপাড়া দিয়ে যাচ্ছি আর কি। এই যে আমাদের গ্রুপ এখন এসে পৌঁছেছে। কোথায় এসছি আমরা? বল, বল কোথায় এসছি? হাভেলি। কি হাভেলি? কার হাভেলি? আমার তো নয়। বল পাটুয়া কি হাভেলি। আমরা এসেছিলাম পাটুয়া কি হাভেলি দেখতে। এখানে টিকিট 150 টাকা করে পার হেড। আসুন। ब्राह्मण जो जैन लोग थे जो बिजनेसमैन थे, उनके पास भाइयों की 5 बिल्डिंग है। उसको बनाने में 4 साल लगे थे। इसका जो निर्माण हुआ था 1860 ईस्वी में हुआ और ये कंप्लीट बन के 1860 में बन के कंप्लीट हुई। 5 हवेली? हाँ, एक हवेली को बनाने में 12 साल लगे थे। मतलब 1800 सेंचुरी में स्टार्ट हुआ और 1860 को खत्म हुआ। अभी 2 हवेली गवर्नमेंट के अंडर में, 3 है प्राइवेट रेजिडेंस। 2 में रेजिडेंस लोग रहते हैं, 1 में प्राइवेट है और ये है गवर्नमेंट हवेली। इसमें 55 रुपीज़ टिकट है समथिंग, और जो प्राइवेट है उसमें 150 रुपये टिकट है। अच्छा, এখানে যেটা গাইড বললেন 5টা বাড়ি রয়েছে, 5টা বন্ধুর। তো সেই 5টা বাড়ির মধ্যে একটা গভর্নমেন্ট পরিচালনা করেন, 2টো বন্ধ আর একটা প্রাইভেট, আর একটা প্রাইভেট রেসিডেন্স থাকেন। তো এখন আমরা সেই প্রাইভেটে যাচ্ছি, 155 টাকা করে টিকিট। গভর্নমেন্টটাই গেলে 55 টাকা করে টিকিট। এই হচ্ছে অ্যাকচুয়াল জয়সলমীর, যেখানে কোনো সিগন্যাল নেই, তাও জ্যাম হয়। কিসের জন্য হয়? গরু, আর না হলে এত ছোট ছোট গলি বেনারসের মতন,
যে বাইক টাইক রাখলে মাঝখানে অটো যাওয়া খুব মুশকিল হয়ে যায়। যাক, পাটুয়া কা হাভেলি সোনার কেল্লা দেখে আমরা এখন যাচ্ছি আমাদের বাসের কাছে, সেখানে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে আমরা গাদিসার লেক থেকে বেরোবো হচ্ছে যোধপুর। খিদে পেয়েছে, খিদে। আমরা এখন এসে পৌঁছেছি আমাদের জয়সলমীরের আজকে ঘোরার শেষ জায়গা গাদিসার লেক। আর এই রোদের মধ্যে লাস্ট 11 দিন 10 দিন ধরে ঘুরছি, আর ভালো লাগছে না ভাই। এটাই বেটার টাইম এখন, মানে ঠান্ডার সময়। হ্যাঁ, মানে এখন কিন্তু সিজন, মানে এখন শীতকালেই ম্যাক্সিমাম এরা আসে, বাট এই সময় যা গরম জয়সলমীরে, এরকম গরম বাকি জায়গাগুলোতে পাইনি, বাট জয়সলমীরে মরুভূমি আছে তো গরমটা অনেক বেশি এখনই। বাবা, মে জুন মাসে আসলে কি হবে? কেউ আসবেন না, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি শুরু, ব্যাস। এই হচ্ছে গাদিসার লেক। লেকের মাঝখান থেকে অপূর্ব সুন্দর দেখুন। এই তুমি তোমার টুপিটা আবার মনিদাকে পড়াও, মনিদা তুমি তোমার পড়াও, একবার টুপিটা পড়াও। আরে কি লাগছে গুরু, দারুণ লাগছে কিন্তু আমাকে, একদম পিওর আফসারি লাগছে ধরো। আর লেকের মাঝখানে দেখুন কি সুন্দর সুন্দর ছোটো ছোটো মন্দির করা রয়েছে, জল মন্দির টাইপের, বেশ ভালো লাগছে। আর এখানে চাইলে আপনারা বোটিংও করতে পারেন, বিকালের ভাগটাতে খুব ভালো লাগবে। এখন রোদ মারাত্মক, গরমও মারাত্মক এই শীতকালেও। আমরা তখন এই উপরটাতে ছিলাম, নিচটাতে নামলাম, দেখে যাইনি আপনাকে। দেখুন কত মাছ খাবার দিচ্ছে এনারা, কত মাছ দেখুন, সত্যি তাই। একে বলে হচ্ছে অস্তিত্বের জন্য সংগ্রাম। কত মাছ দেখুন চারিদিকে। বিএসএফ এর যে ক্যামেল রেজিমেন্ট, সেই রেজিমেন্ট এখন জয়সলমীরের পথে রুট মার্চ করছে। কিরমভাবে করছে চলুন আপনাদের দেখায়। এবার ক্যামেল রেজিমেন্ট রুট মার্চে ব্যস্ত, দেখুন কি সুন্দর লাগছে। দেখুন মরুর দেশে মরুভূমির জাহাজ নিয়ে যাচ্ছে, দারুণ, এটা হেভি জিনিস। এই যে এখানে মোটামুটি সকলে বসে পড়েছে আজকে দুপুরের লাঞ্চ করতে। আমরা তো আজকে যোধপুর বেরোবো, তাই আমরা ঠিক করলাম যে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলেই ব্যবস্থা করি, এখানেই খাওয়া দাওয়া করে আরামসে, কোনো তাড়াহুড়ো নেই, আরামসে। আর মারাত্মক গরম জয়সলমীরে, আরামসে আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে পাকার তলায় বসে হালকা রেস্ট নিয়ে যোধপুরের জন্য বেরোবো। আজকের মেনুটাও কিন্তু খুব একটা বেশি রিচ নয়, মানে ভারী কিছু নয়। ভাত, ডিমের ঝোল, মানে ডিম কারি রয়েছে, পাঁপড় রয়েছে, আর দেখি কী রয়েছে। আর ফল থেকে আমি ছিলাম ব্যস্ত। আমাদের এই ডাইনিং এরিয়া থেকে কি সুন্দর করে লাল বলছি সোনার কেল্লা দেখা যায়, দেখবেন। এই দেখুন এখানে সকলে এখন খাওয়া দাওয়া করছে, আর এই ডাইনিং এরিয়া থেকেই পাশেই দেখুন সোনার কেল্লা পুরোটা ভিজিবল, দারুণ লাগছে। মানে কাছ থেকে যত বেশি ভালো লাগে, সোনার কেল্লাকে দূর থেকে দেখতে আরও বেশি ভালো লাগে। হোটেলের পাশেই একটা ভালো লস্যির দোকান আছে, এখানে লস্যি নাকি বেশ ভালো ফেমাস। এলাম তো লস্যি, কিরাম কি লস্যি আছে দেখুন। এই হচ্ছে হোটেল শ্রী অন্নপূর্ণা, এই হচ্ছে ঠিক গান্ধী চক, আর ঠিক সামনে এই হচ্ছে কাঞ্চন শ্রী আইসক্রিম। এখানে আমরা নিয়েছি হচ্ছে क्या लिया हमने, महाराजा ना राजवाड़ी लस्सी। এই হচ্ছে রাজবাড়ি লস্যির বেস, এর সঙ্গে যাবে হচ্ছে ড্রাই ফ্রুট। না না রাজবাড়ি লস্যি, রাজবাড়ি লস্যি, যাতে হাফ থাকবে লস্যি, হাফ থাকবে হচ্ছে ফ্রুট বেস, ড্রাই ফ্রুটস। ভালো, এই হচ্ছে লস্যি নিয়ে যায় বাবার মায়ের জন্য, অর্ক ওখানে খাক। দেখতে তো দারুণ লোভনীয়, এই দেখুন কেসন বা, হ্যাঁ খুব মজা না। না অ্যাকচুয়ালি কিন্তু এটা রেকমেন্ড করেছিল আমাকে, মিথ্যা বললে চলবে না। এই যে আমাদের মধ্যে একজন বড় বাট বাচ্চা আছে, সে আমাকে বলেছিল যে রাজবাড়ি লস্যি খেতে। আর ওখানে অল্প কি ছিল একটা, তবে এইবার জয়সলমীরকে বিদায় জানানোর পালা। আমরা আজকে পৌঁছাবো যোধপুর, পৌঁছাতে হয়ে যাবে বেশ খানিকটা সন্ধ্যে রাত। তবে তার আগে আমরা পথেই দেখে নেব জয়সলমীর ওয়ার মিউজিয়াম, যেটা আসার দিন আমরা মিস করেছি। এই হলটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি হল। এখানে পাকিস্তান থেকে অকুপাই, মানে পাকিস্তানের বিভিন্ন জিনিস, পাকিস্তানি সেনার
সেগুলো এখানে রয়েছে। ইন্ডিয়ান আর্মির যে সার্ভিস টাইপ সেগুলো এখানকার রয়েছে। ইন্ডিয়ান আর্মির যে রাজস্থানে যে কি বলবো পোস্টিং বা রাজস্থানে যে ক্যাপটিভেশন সেইগুলো এখানে রয়েছে। এই দেখুন কী ধরনের অস্ত্র ইউজ করে রাজস্থানে, এমনকি শুধু রাজস্থান নয়, সিয়াচেন, সেই সিয়াচেনের কিন্তু সমস্ত রকম এখানে ইন্ডিয়ান আর্মির যে বিভিন্ন যুদ্ধের যে কাহিনী সেগুলোও কিন্তু এখানে রয়েছে। এই দেখুন আমি যেমন দেখতে পাচ্ছি একদম প্রথম থেকে যদি ধরি, ইন্দো পাক ওয়ার 1947-48, সিনো ইন দ্য ওয়ার 1962, ইন্দো পাকিস্তান ওয়ার 65, সিয়াচেনের ওয়ার্ল্ড হাইয়েস্ট ব্যাটেলফিল্ড যেটা অপারেশন মেঘদূত সেইটা, বিভিন্ন কার্গিল যুদ্ধ যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর বুকে সবথেকে ভয়ঙ্কর যুদ্ধ, সমস্ত কিছু এখানে লেখা রয়েছে, মানে ডকুমেন্টেশন করা রয়েছে সুন্দর করে। দেখুন ইন্ডিয়ান আর্মি সম্বন্ধে, যারা আর্মি সম্বন্ধে বা যারা এই সমস্ত কিছু সম্বন্ধে একটু বেশি উৎসাহী তাদের জন্য কিন্তু দারুণ সুন্দর জায়গা এটা। দেখুন এটা একদম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বা তার আগের ইন্ডিয়ান আর্মির চিত্র আর এখনকার চিত্র। জয়সলমীর যে কতটা বিপজ্জনক জায়গায় রয়েছে তা নিদর্শন পেয়েছি আমরা আবারও গত দুদিনে। পাক সেনার একের পর এক মিসাইল বা ড্রোনের আতঙ্কে কেঁপে উঠেছে এই জয়সলমীর আবার। এই যে আমরা এত সুন্দর করে এত দারুণ সব জায়গা ঘুরে বেড়াই, নিশ্চিন্তে ঘুমাতে পারি, সবকিছুই ভারতীয় সেনার জন্য। তাই তাদেরকে স্যালুট জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম যোধপুরের জন্য। পৌঁছাতে পৌঁছাতে সেদিন হয়ে গেল অনেকটাই রাত। যোধপুরই আমাদের এবারে রাজস্থান ভ্রমণের শেষ ঠিকানা, তাই সকলের মনটাও এখন একটু খারাপ। আর এই যে আমাদের যোধপুরের এবারের হোটেল। অর্কর কিন্তু এনার্জি ফুল, আর এই হচ্ছে আমাদের বাপরে বাপ হাসি আর ছাড়ছে না। এই হচ্ছে আমাদের যোধপুরের হোটেল। আজকে জার্নিটা বেশ একটা লম্বা ছিল, হেক্টিক ছিল। আমরা যাক হ্যাঁ তাহলে চলো। আর রুমটা একবার দেখা, রুমটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো রুম, সব ব্যবস্থা রয়েছে। প্রত্যেক গেস্টকে আমি জিজ্ঞাসা করে নিয়েছি, প্রত্যেক গেস্টের রুমও খুব পছন্দ হয়েছে, বাথরুমও বেশ বড়, সব কিছু কিন্তু একদম দারুণ। কেমন লাগলো এই গোটা সিরিজ জুড়ে আমাদের এই গ্রুপ ট্যুরের হোটেল বলুন, ব্যবস্থাপনা বলুন, অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। যাই ফ্রেশ হয়ে নাকি তাহলে। সেদিন রাতে ডিনারের পর্ব মিটিয়ে পরদিন সকাল সকাল একেবারে তৈরি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম দ্য ব্লু সিটি অফ ইন্ডিয়া, যোধপুর শহরকে ঘুরে দেখতে। এই নীলাভ সুন্দরী শহর বড়ই সুন্দর। প্রথমেই চলে গেছিলাম সিটি প্যালেস। উদয়পুরে সিটি প্যালেসের পর যোধপুরে সিটি প্যালেস আমার সব থেকে ভালো লেগেছে। তারপরে গিয়েছিলাম সেই বিখ্যাত মেহেরগড় ফোর্ট দেখতে। এই সমস্ত গল্প নিয়ে ফিরছি আমাদের রাজস্থান ভ্রমণের আগামী পর্বে, অর্থাৎ শেষ পর্বে। চলুন আজকের মতন গল্প এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।